নমস্কার বন্ধুরা, গল্পকথক তিতির চ্যানেলে আজকের নিবেদন শ্রী দেবীপ্রসাদ রায়চৌধুরীর লেখা একটি বিখ্যাত উপন্যাস পিশাচ। তাহলে চলুন শুরু করছি। প্রথম অনুচ্ছেদ, প্রিন্স মহেন্দ্র। কাল দ্বিপ্রহর। চৈত্রের রৌদ্রে দগ্ধ মাটি চটিয়া ফাটিয়া খান খান হইয়া গিয়াছে। আকৃতি তাহার কুষ্ঠরোগী চর্মের মতো। ভৃতিপদ আশঙ্কা আসিয়া উপস্থিত হয়। হয়তোবা উহার সংস্পর্শে আসিলে উলঙ্গ পা দুইটা ফাটিয়া কুষ্ঠের মতো দেখাইবে। দূরে, বহু দূরে বাষ্প ও বালুকণা ধূসর আবরণ। তাহারই অন্তরালে বিলীন হইয়া গিয়াছে আকাশ ও ভূমির সীমান্ত রেখা। সীমান্তের সঙ্গমস্থলে তরুবেষ্টিত সুপ্ত গ্রাম। মাঝে মাঝে দু একটি অস্পষ্ট কুটির আলাদাভাবে দেখা যায়। এমনই একটি স্থানের মধ্য দিয়া পথিক চলিয়াছে একেলা। মুখে চারিত্রিক আকর্ষণ কঠোর, বর্ণগৌর, ঝলসিয়া গলিত তামের মতো দেখাইতেছে। শরীর ঋজু, কিন্তু সাংঘাতিকভাবে দৃঢ়। মাংসপেশি সম্পূর্ণ মেদ বর্জিত। শুষ্ক চেলা কাঠের মতো মোটা ও মজবুত হাড়গুলিকে নিবিড়ভাবে জড়াইয়া আছে। দীর্ঘ পথ অতিক্রম করায় কপাল হইতে বৃষ্টির ধারার মতো ঘাম ঝরিতেছে। পদতলে অগ্নুতোৎপত্ত ধরণী তৃষ্ণার্তের মতো নরদেহ নির্ঝরিত বারিবিন্দু শোষণ করিয়া ফেলিতেছে। জনমানবহীন এখন একটি আবেষ্টনীর ভিতর দিয়া কাহাকেও চলিতে দেখিলে মন অনুসন্ধিৎস হইয়া পড়ে, পথিকের রহস্যময় প্রকৃতি ও গম্যস্থলটি জানিবার জন্য। পথিক রামগড়ের প্রিন্স মহেন্দ্র পাল। রাজবংশের শেষ কুলপতি বলিয়া সরকার তাহাকে প্রিন্স মহেন্দ্র বলিয়া সম্বোধন করিয়া থাকেন এবং যৎসামান্য মাসোহারাও দেন। মহেন্দ্রর জীবনে এমন সব ঘটনা ঘটিয়াছে যাহা ফৌজদারি আদালতের নথিতে লিপিবদ্ধ না করিয়া আইন রক্ষকরা নিশ্চিন্ত হইতে পারেন নাই। গ্রামের লোক মহেন্দ্রর নাম শুনিলে শিহরিয়া ওঠে, এমনকি হালে বহাল দারোগাবাবু পর্যন্ত। আশেপাশে 4-5টি কনস্টেবল না থাকিলে নিজের এলাকায় পাইয়াও মহেন্দ্র পালের সহিত সাক্ষাৎ আলাপে দমনা হইয়া থাকেন। কারণ মানুষটি কখন কি কারণে চটিয়া যাইবে তাহার নিশ্চয়তা নাই, এবং চটিয়া উঠিলে কি ঘটিবে না বলা শক্ত। মানুষ, কুমি ইত্যাদি কারণে সরকার 2-2বার মহেন্দ্রকে শিঘরে দেখাইবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু প্রমাণ অভাবে কিছুই করিতে পারেন নাই। কেবল প্রিন্স দুশ্চরিত্র বলিয়া নজরবন্দির খত স্বাক্ষরে ছাড়িয়া দিয়াছিলেন। এই বিচারের বিরুদ্ধে সে আপিল করে নাই। মহেন্দ্র নজরবন্দি হইবার পর হইতে একবেলা থানায় হাজিরা দিয়া আসিতেছে, কিন্তু তাহার দৈনন্দিন জীবনযাত্রায় কোনো পার্থক্য ঘটিয়াছে বলা চলে না। পুরাতন দারোগাবাবুর কথা এখনও গ্রামের লোক বলাবলি করিয়া থাকে। আহা, বেচারা দারোগাবাবুর কর্তব্য করিতে আসিয়া চাবুক খাইয়া হাসপাতালে ভুগিতেছে। কিছুদিন আগের কথা, মানুষ কুমির অপরাধে দারোগাবাবু মহেন্দ্রকে গ্রেপ্তার করিতে আসিয়া অযাচিত কতকগুলি উপদেশ বর্ষণ করিয়াছিলেন। দুশ্চরিত্রকে চরিত্রবান করিবার জন্য অনেকেই মহেন্দ্রকে প্রয়োজনের অপেক্ষা না রাখিয়া উপদেশ দিবার বৃথা চেষ্টা করিয়াছে। উপদেশ শুনা মহেন্দ্র সহিয়া গিয়াছে, কিন্তু দারোগাবাবু উপদেশ ছাড়া আর কিছু বলিয়াছিলেন, যাহাতে তালবস্যের সহযোগে একটি ঘনিষ্ঠ সম্বন্ধ পাতাইবার স্পষ্ট আভাস ছিল। মহেন্দ্রর সহিত সম্বন্ধ পাতাইতে গিয়া প্রিন্সের পূর্বপুরুষদেরও টান মারিয়াছিলেন এই বলিয়া অকেজ বাপ না হইলেও মহেন্দ্র মতো পুত্র জন্মায়। মহেন্দ্রর ভগ্নী নাই, এবং থাকিলেও দারোগার মতো একজন সাধারণ চাকরের সহিত তাহার বিবাহ হওয়া যে অসম্ভব তাহা বুঝাইবার জন্য মহেন্দ্র দারোগার উপদেশের উত্তর দিয়াছিল একেবারে শঙ্কর মাছের চাবুক কষাইয়া। মহেন্দ্রকে বাধা দিবে কে? চাবুকের পর চাবুক খাইয়া বেচারা দারোগার দেহ ক্ষত বিক্ষত হইয়া গেল।
একটি কনস্টেবল মহেন্দ্র সৎকার্যে বাধা দিতে আসিয়াছিল। মহেন্দ্র তাহাকে চাবুক মারিল না বটে, কিন্তু একটা কান দেহ হইতে নিরবিচ্ছিন্ন দৈহিক শক্তির দ্বারা টান মারিয়া মাথা হইতে বিচ্ছিন্ন করিয়া ফেলিল। তাহার পর অকস্মাৎ পকেট হইতে পিস্তল বাহির করিয়া দারোগাকে বলিল, আমার পায়ের তলায় হামাগুড়ি দাও, জুতা পরিষ্কার করিয়া দাও। তাহার পর হঠাৎ আদেশ করিল, না, সোজা হইয়া দাঁড়াও। ভরা পিস্তল হাতে লইয়া যদি একটা মুশিকও আদেশ করে তো তাহা মানিতে হয়। দারোগা সোজা হইবার চেষ্টা করিল। সামান্য গেঁয়ো দারোগা, সে আর কত সোজা হইতে পারে, বিশেষ করিয়া মহেন্দ্রর সামনে। মহেন্দ্র হাতে মিহি করাতের মতো চাবুক লিক লিক করিতেছিল। সে নিজেকে সংযত করিতে পারিল না। দারোগার মুখের উপর সপাং করিয়া এক ঘা বসাইয়া দিল। ডান দিকে চিবুকটা গভীর হইয়া কাটিয়া গেল। এই বাজে একটা লোক তাহার ভগ্নিপতি হবার ইচ্ছা প্রকাশ করিয়াছে কেমন করিয়া, তাহা মহেন্দ্র ভাবিতে পারিতেছিল না। এত বড় উচ্চ আকাঙ্ক্ষার উপযুক্ত পুরস্কার এখনো দেয়া হয় নাই ভাবিয়া বলিল, আমার জুতাটা চাটিয়া পরিষ্কার করিয়া দাও। জুতা চাটা অপেক্ষা মৃত্যুকে বরণ করা দারোগা অধিকতর বাঞ্ছনীয় মনে করিল। মহেন্দ্রর আদেশ মানিল না, স্থির হইয়া দাঁড়াইয়া রহিল। মহেন্দ্র হো হো করিয়া হাসিয়া উঠিল। তাহার পর বলিল, তোমার আত্মসম্মান বোধ এখনো আছে দেখছি, আর ছোট করিতে চাহি না। তবে বাকি 3টা কনস্টেবলের একটু শিক্ষা হওয়া দরকার। তোমার কথা উহারা শুনিয়াছে। তোমার অধীনে কাজ করিলে সাধু ভাষা আরও তাহাদের শুনিতে হইবে। কানগুলো নোংরা ভাষায় আস্তে আস্তে পচিতে থাকিবে। তার আগে উহাদের একেবারে কালা করিয়া দিই। কথা শেষ হইবার পর এক মুহূর্ত সময় কাটে নাই। চোখের পলক না পড়িতে মহেন্দ্র পোশাক পরিহিত 2 জন কনস্টেবলের গলা মুখোমুখিভাবে একসঙ্গে চাপিয়া ধরিল। জাপানি কুস্তিতে নাকি এই কায়দায় ধরাকে জোর কাচি বলে। বোধহয় 1 মিনিটের বেশি সময় যায় নাই। ইহারই মধ্যে দেখা গেল উভয় কনস্টেবলের নাক দিয়া ঝরঝর করিয়া রক্ত ঝরিতেছে। মহেন্দ্র ছাড়িয়া দিতে উভয়েই কানে হাত দিয়া বসিয়া পড়িল। নাক দিয়া রক্ত ঝরিতেছে সেদিকে লক্ষ্য নাই। কানের ব্যথায় তাহারা অস্থির হইয়া উঠিতেছে। জাপানি প্যাচের অদ্ভুত মহিমা। এই ঘটনার পর 4র্থ কনস্টেবল হতভম্ব হইয়া গিয়াছিল। মহেন্দ্র দারোগাকে বলিল, মহাশয়, পেশা আপনার মানুষ ধরা, অকারণ আমার পূর্বপুরুষদের বিরক্ত করিতে গিয়াছিলেন কেন? জীবিকা উপার্জন গোলামির উপর উন্নতি লাভের খোসামত বা বয়স বাড়াইয়া করিয়া থাকেন। তাহার পিতা স্বর্গে গিয়া থাকিলে গত রাত্রের বিলাসের পর আমেজে আছেন, নরকে গিয়া থাকিলে ঘানি টানিতেছেন, সোজা কথায় বসিয়া নাই। ভবিষ্যতে সে আশা করে ভদ্র সন্তানকে ধরিতে আসিলে প্রয়োজন অপেক্ষা বেশি কথা বলিবার চেষ্টা করিবেন না। এখন চলুন, চালান দিতে হইবে তো। দারোগাকে থানায় যাইতে হইল না। রামগড় হইতেই গ্রামের জমিদার তাহাকে নিকটবর্তী হাসপাতালে পাঠাইবার ব্যবস্থা করিলেন। কনস্টেবলগুলিও তাহার অনুসরণ করিল এবং মহেন্দ্রকেও সঙ্গে লইয়া গেল। আদালতে যখন মকদ্দমা উঠিল তখন 4টি কনস্টেবল ও তৎকালীন উপস্থিত কয়েকজন গ্রামের লোক সাক্ষী দিল তাহারা একেবারে কিছুই জানে না, এবং কনস্টেবলরা বলিল, দারোগার সহিত মহেন্দ্রকে গ্রেপ্তার করিতেও যায় নাই। হাকিম সাক্ষীদের উক্তি বিশ্বাস করিলেন না। রায়ে লিখিলেন, প্রিন্স মহেন্দ্র দুশ্চরিত্র, প্রমাণ অভাবে ছাড়িয়া দিতে বাধ্য হইয়াছি। আমার নিজের বিশ্বাস দারোগার কর্তব্যে প্রিন্স মহেন্দ্রই বলপূর্বক বাধা দিয়াছে। যা হোক, আজ হইতে 1 বৎসর মহেন্দ্রকে নিজ বাড়িতে নজরবন্দি হইয়া থাকিতে হইবে। মহেন্দ্র ছোট হাকিমের হুকুম মানিয়া লইয়াছিল। এই ঘটনার পর কনস্টেবলরা চাকরি ছাড়িয়া নিজ নিজ দেশে চলিয়া গিয়াছে, যাহাতে বাকি জীবনটা চাকরি না করিয়া তাহারা স্বচ্ছন্দে বাঁচিয়া থাকিতে পারে। তাহার ব্যবস্থা মকদ্দমা আদালতে উঠিবার আগে কেমন করিয়া হইয়া গিয়াছিল।
লোকে কানাঘুষা করে। মহেন্দ্র নিশ্চয়ই পাল রাজাদের গুপ্তধনের সন্ধান রাখে। তাহা না হইলে সকলের জবানবন্দি একেবারে উল্টা হইয়া গেল কেমন করিয়া? কত টাকায় না জানি খাওয়াইয়াছিল, তাহা না হইলে চাকরির মায়া ছাড়িয়া ডাহা মিছা কথা বলে। গুপ্তধনের কথা প্রকাশ্যে কেহ বলিতে সাহস পায় না। কি জানি, যদি সাক্ষী করিয়া ধরিয়া লইয়া যায়। দ্বিতীয় কারণ, লোকেদের দৃঢ় ধারণা জন্মাইয়াছে মহেন্দ্রর অমানসিক শক্তি আসে। সে নাকি পিশাচিত্ত। রাত্রিতে প্রাসাদের প্রকাণ্ড ছাদহীন বড় ঘরটায় কত লোক দেখিয়াছে। একরাশ মানুষ ঘোরাঘুরি করে। পাথরের উপর উঁচু হইতে অগণিত টাকা ফেলার কথাটাও নাকি সত্য। সেসব মানুষ মহেন্দ্র সহিত ঘুরিয়া বেড়ায়। তাহারা মানুষের মতো চলিলেও ঠিক মানুষ বলা চলে না। বেশভূষা কেমন অদ্ভুত ধরনের। যাহারা মহেন্দ্রর ভৌতিক ক্রিয়াকলাপ লইয়া কথা বলে, তাহারা সকলেই ঘটনাগুলির বৃত্তান্ত শুনিয়াছে, কেহ দেখে নাই। ভুতুড়ে কাণ্ড চাক্ষুষ আর কে দেখিতে চায়? এইভাবে পাল রাজাদের গুপ্তধন ও মহেন্দ্রর পৈশাসিক গিয়ার বিবরণ প্রায় স্বতঃসিদ্ধ হইয়া গিয়াছে। গল্প বড়িয়া উড়াইয়া দিবার কোনো অজুহাত নাই। বংশ পরিচয়টার আজকাল তেমন চলন নাই। মানুষের আদি পুরুষ ঠিক বাঁদর ছিল কিনা তাহারই গবেষণা করিতে পণ্ডিতরা দিবারাত্র খাটিয়া মরিতেছেন। মনস্তত্ত্বের বিজ্ঞানে চরিত্র গঠন সম্বন্ধে নানা ব্যাখ্যা আছে। পূর্বপুরুষের চারিত্রিক দোষ অথবা গুণ অনেক স্থলে পুত্র, পৌত্র, এমনকি অপ্রত্যয়ের উপরও আসিয়া পড়ে। ইহা অনেকের মতে মনোবিজ্ঞানের একটি খাঁটি সিদ্ধান্ত। মহেন্দ্রের চরিত্রে আর যাহাই থাকুক, সেই যে একজন প্রিন্স কথা সে কিছুতেই ভুলিতে পারে না। আদেশ করাটা তাহার স্বভাবে দাঁড়াইয়া গিয়াছে। ইহাই মহেন্দ্র নিজের এবং তাহার বংশের সংক্ষিপ্ত পরিচয়। রামগড় প্রাচীন পাল রাজাদের গড় বাড়ি, অর্থাৎ একটি ছোটোখাটো দুর্গের মতো। মধ্যস্থলে বিরাট প্রাসাদ, তাহাকে পরিবেষ্টিত করিয়া আছে নাতি বৃহৎ পাকা গাঁথুনির খাল। মাঝে মাঝে তোলা পোল, শত্রু নিকটবর্তী হইলে পোল তুলিয়া লওয়া হইত। খালের গহ্বরটি এখনও আছে, কিন্তু জল শুকাইয়া গিয়াছে। পোলের চিহ্ন অবস্থা অতীতের ইতিহাস ঘোষণা করিতেছে। আসল রাজা সম্বন্ধে নিশ্চিন্ত হইতে প্রত্নতাত্ত্বিকের কল্পনার উপর নির্ভর করিতে হয়। খালের সাপদপূর্ণ ইটের পাঞ্জা জীবন্ত অবস্থায় হাঁটিয়া পার হইতে পারিলে অনেকটা খালি জমি দেখিতে পাওয়া যায়। নানা আগাছা জন্মাইয়া স্থানটি ছোট ছোট ঝোপে পূর্ণ হইয়া উঠিয়াছে। বিশেষভাবে লক্ষ্য করিলে দেখা যাইবে, ধাসা কামানের টুকরা হইতে আরম্ভ করিয়া কারুকার্য খচিত তরবারি, বল্লম, ছোড়া বিক্ষিপ্ত অবস্থায় পড়িয়া রহিয়াছে। অধিকাংশই প্রায় সমাধিস্থ। কোনো সময় পরিত্যক্ত স্থানটি যে রণভূমি হিসেবে ব্যবহৃত হইয়াছিল, সে বিষয়ে কোনো সন্দেহ ওঠে না। যোদ্ধার দল প্রাণ উৎসর্গ করিয়া পৌরুষকে অক্ষুণ্ণ রাখিয়া গিয়াছে। প্রাসাদ অট্টালিকা এখন পর্বতসম ভগ্নস্তূপে পরিণত। প্রবেশপথের দ্বারগুলি বেশিরভাগই অগম্য। হয় কবজা খুলিয়া কপাট এমনভাবে হেলিয়া পড়িয়াছে যে তাহা পাশ কাটাইয়া কোনো মানুষ ভিতরে ঢুকিতে পারে না, নয় গাছের শিকড়ের পরিধি বাড়িয়া এমন আকার ধারণ করিয়াছে যাহার ভিতর দিয়া রাস্তা করিয়া লইতে হইলে সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর দেহের প্রয়োজন হয়। প্রাসাদের অন্তিম দক্ষিণ কোণে কেমন করিয়া একটি ঘর টিকিয়া গিয়াছে। মহেন্দ্র এই ঘরটিতে বাস করে। মহেন্দ্র উত্তরাধিকার সূত্রে নগদ টাকা, গহনা ইত্যাদি যাহা পাইয়াছিল, তাহা নিঃশেষিত হইবার পর যাহা ছিল তাহা ভগ্নস্তূপ ও তৎসহিত অনেকগুলি পাশমুক্ত আগ্নেয় অস্ত্র, একরাশ টোটা এবং পালদিঘির জঙ্গল। জঙ্গলটির চৌহূর্তি দীর্ঘ পরিধি লইয়া বিস্তৃত। সোজা কথায় বাংলার হাঁপানি ও হিস্টেরিয়ার রোগগ্রস্ত কলেজে পড়া
অতি আধুনিক তরুণ তরুণীর দল এখানে বনভোজন করিবার সুবিধা পায় না, কারণ জঙ্গলের সর্বত্রই ভয়ঙ্কর শার্দুল হইতে আরম্ভ করিয়া বিষধর সর্প পর্যন্ত ইচ্ছামতো বিচরণ করিয়া থাকে। মহেন্দ্র চলিয়াছে এই জঙ্গলের দিকে। সরকার হইতে মহেন্দ্র যে টঙ্কা পায়, তাহা দ্বারা এক পক্ষের অধিক কোনো সুস্থ মানুষের অন্নসংস্থান হইতে পারে না। জীবন ধারণের জন্য বাকি অবশ্য প্রয়োজনীয় বস্তুগুলি কিভাবে সংগৃহীত হয় এখনও কেউ জানিতে পারে নাই। লোকে বলে মহেন্দ্র নাকি সন্ধ্যার পর মিহি শান্তিপুরী কোচানো ধুতি ও অতি মিহি ঢাকায় মসলিনের গিলে করা পাঞ্জাবি পরিয়া থাকে। প্রত্যহ ধোপ দুরস্ত কাপড় ও পাঞ্জাবি কে কুচাইয়া ও গিলা করিয়া দেয় জানিবার কৌতূহল অনেকের থাকিলেও অনুসন্ধান করিবার সাহস কাহারও নাই। কি জানি অনুসন্ধান করিতে গিয়া কোন বিপদে কে পড়িয়া যাইবে। মহেন্দ্রর কারবার তো শুধু মানুষের সহিত নয়। চলিতে চলিতে মহেন্দ্র একবার দাঁড়াইল। প্রথম রৌদ্রের ঝলক চোখে আসিয়া পড়িয়াছিল। ভুর উপর তালু আড়াল দিয়া বহুদূরে দৃষ্টি চালাইয়া দিল। জঙ্গল এখনো দৃষ্টির বাহিরে, তবে ঘোষপাড়ার অতি নিকটে আসিয়া পড়িয়াছে। ঘোষপাড়া একটি ছোট গ্রাম। নলিন স্বর্ণকারের বাসা এই গ্রামের গোড়াতে। রাসমণি নলিনের তৃতীয় পক্ষের পত্নী। ভাবিল রাসমণির এখানে খানিকটা জিরাইয়া লইলে মন্দ হইত না। কিন্তু ঠিক এই সময়টিতে রায়দের ছোট কর্তা নিয়মিত বিশ্রাম করিতে আসে। হাসুক না, তাহাতে অসুবিধার কি থাকিতে পারে? ছোকরাকে গলা ধাক্কা দিয়া বাহির করিয়া দিবে কি? কিন্তু বল প্রয়োগে জমিদার ছোকরাকে বাহির করিয়া দিবার অসুবিধা আছে অনেক। রাসমণির ছোকরাদের প্রতি পক্ষপাতিত্ব বহুবার প্রমাণ হইয়া গিয়াছে। হয়তো চেঁচামেচি করিয়া হাট বসাইবে। এ কারণে ছোকরা মাত্রেই মহেন্দ্রর চক্ষুশূল হইয়া দাঁড়াইয়াছে। মহেন্দ্র ভাবিল দুইবার তো দুইটিকে জঙ্গল দেখাইয়াছি, না হয় ছোট কর্তা আর একজন হইবে। তাহার পর ভাবিল না, ক্রন্দনসহ সোহাগ মহেন্দ্রর পোষায় না। ঠিক করিল সোজা জঙ্গলে চলিয়া যাইবে। কিন্তু দৈহিক ক্লান্তি মহেন্দ্রকে কাবু করিয়াছিল। একটু বিশ্রাম না লইলে আর চলে না। সে মাঠের মাঝপথে বসিল। পুরাতন গ্ল্যাডস্টোন ব্যাগটি নামাইয়া তাহার ভিতর হইতে একটি রূপার সামরিক ধরনের জলপ্রাত্য বাহির করিয়া মাত্র এক চুমুক জল খাইল। তাহার পর পাত্রটি উপর করিয়া অনেকটা জল জুতা জোড়া খুলিয়া তাহার ভিতর ঢালিয়া দিল। হঠাৎ কি মনে পড়ায় ভিতরের সমস্ত জিনিসপত্র তছনছ করিয়া ফেলিল। যাহা খুঁজিতেছিল তাহা পাওয়া গেল না। পকেট হাতড়াইল, সেখানেও নাই। অস্থির হইয়া উঠিতেছিল। দৈবক্রমে কোমরবন্ধে হাত পড়ায় স্বস্তির নিঃশ্বাস বাহির হইয়া আসিল। বস্তুটি একটি অতি বৃহৎ আকারের চাবি। চাবি পূর্বস্থলে ভালো করিয়া গুঁজিয়া আবার ব্যাগের ভিতর হাত পুরিয়া দিল। এবার যাহা বাহির করিয়া আনিল তাহার দৃশ্য ভয়াবহ। একেবারে অতি আধুনিক ধরনের অটোমেটিক পিস্তল। অস্ত্রটি প্রয়োজনবোধে এক মুহূর্তে বাট পড়াইয়া রাইফেলের মতো ব্যবহার করা চলে। মহেন্দ্র একবার তীক্ষ্ণ দৃষ্টির দ্বারা দেখিয়া লইল কেউ কোথাও নাই। গ্রাম অতি নিকটে, তথাপি কাকের তল পর্যন্ত নিঝুম মারিয়া গিয়াছে। মহেন্দ্র উঠিল। জুতার ভিতর পা দিতেই খানিকটা জল উপচাইয়া পড়িল। উত্তপ্ত মাটি দেখিতে দেখিতে তাহা শোষণ করিয়া ফেলিল। মহেন্দ্র চলিতে লাগিল। প্রত্যেকটি পদ বিক্ষেপে পুরাতন স্মৃতি যেন সজোরে আঘাতপ্রাপ্ত হইতেছিল। যে জল মহেন্দ্র পদতলে ব্যবহার করিয়াছে, সেই জলেরই অভাবে একদিন এক তৃষ্ণার্ত ছোকরা তাহার সামনে জলজল করিয়া চলিয়া গিয়াছে। মহেন্দ্র নিজেকে সান্ত্বনা দিল, তাহার তো দোষ ছিল না। রাসমণির সন্দেহবাতিক বাড়িয়া না উঠিলে এই রকমটি কখনো ঘটিত না।
সেই তো ছোকরাকে লালাইয়া দিয়াছিল। ছেলেটার অদ্ভুত সাহস, জঙ্গল পর্যন্ত পিছু লইয়াছিল। ভাগ্যে সময় মতো সন্দেহ আসিয়াছিল, তাহা না হইলে ছোকরা সিন্ধুকের খবর লইয়া ফিরিয়া আসিত। না, ভালোই করিয়াছে। সে বাঁচিয়া থাকিলে অকারণ বিপদকে পুষিয়া রাখা হইত। কথাতেই আছে, রোগের শেষ রাখিতে নাই। ছেলেটাকে চিরকালের জন্য সরাইয়া ভালোই করিয়াছে। রাসমণি তাহার দরদের কথা আর বলিবে না। আমি কি রাসমণিকে প্রাণ ভরিয়া চাই নাই? চাওয়ার প্রতিদানে কি পাইয়াছিলাম? ওই ছোকরাগুলোর গৃণকর্তন। ছেলেটা দেখিতে কি সুন্দর, কি মিষ্ট কথা, কত ভদ্র ব্যবহার। ছোকরা হইলেই সব তাহারই সুন্দর। রাসমণিকে মহেন্দ্র কি বল প্রয়োগে পাইবার চেষ্টা করিয়াছিল, সে তো আপনি ধরা দিয়াছিল। ভালোবাসার ভান না দেখাইলে সে কি ওর মতো একটা মেয়ের পিছনে ঘুরিত, না টাকা খরচ করিত? তাহার অনুমান দারোগা জঙ্গলের খবর রাসমণির নিকটই পাইয়াছিল। রাসমণি বলে কিনা মহেন্দ্রই ওর চরিত্র নষ্ট করিয়াছে। এক হাতে নাকি তালি বাজে। চুলাই যাক, মহেন্দ্র ঠিক করিল রাসমণির সহিত আর কোনো সম্বন্ধ রাখিবে না, হরিদাসের কাছেই যাইবে। কিন্তু এখন তাহার কাছে যাইতে হইলে অনেকটা পথ ঘুরিতে হয়। এরূপ নানা কথা ভাবিতে ভাবিতে মহেন্দ্র রাসমণির আটচালার প্রায় সামনে আসিয়া পড়িয়াছিল। অজ্ঞাত আকর্ষণ তাহাকে এই পথে টানিয়া আনিয়াছে। মহেন্দ্র সামনের দিকে মুখ তুলিতে দেখিল রাসমণি বিপরীত দিকে চাহিয়া অন্যমনস্কভাবে দরজায় দাঁড়াইয়া আছে। দেহাবরণ যথেষ্ট শ্লথ হওয়ায় গঠনের রেখাগুলি চুম্বকের মতো আকর্ষণী শক্তি পাইয়াছে। নধর নিটোল বক্ষ প্রায় অনাবৃত, পাতলা ঠোঁট দুইটি রৌদ্রের ছটায় শানিত ছোড়ার মতো চকচক করিতেছে। ডাগর দুইটি চোখ, দৃষ্টি তাহাদের স্বভাবতই উদাস, কিন্তু আক্রমণের উপযুক্ত পাত্র পাইলে ক্ষণিকে মারাত্মক হইয়া ওঠে। যেন বশীকরণ শক্তি লইয়াই উহারা জন্মিয়াছে। সংক্ষেপে রাসমণির গঠন যেন ওস্তাদ ভাস্কর একটি গোটা কালো পাথর কাটিয়া বাহির করিয়াছে। চিত্রশিল্পীর ঝাপসা রঙের হেয়ালির এখানে স্থান নাই। রূপকার কেবল লেখার ছন্দ দিয়া রাসমণিকে অপূর্ব সৌন্দর্যে বাঁধিয়াছে। মহেন্দ্র রাসমণিকে প্রাণ ভরিয়া দেখিল। দর্শনকালীন প্রত্যেকটি অঙ্গ যেন দৃষ্টি দ্বারা স্পর্শ করিতেছিল। রাসমণি মুখ ঘোরাইতেই মহেন্দ্র তাহার নিকট অগ্রসর হইয়া গেল। চিবুকটি নাড়িয়া জিজ্ঞাসা করিল, কেমন আছো? এই কয়দিন আসতে পারিনি, রাগ করনি তো? যুবতীর দেহস্পর্শে মহেন্দ্র নেশা ঘোরালো হইয়া আসিতেছিল। রাসমণির আরও নিকটে আসিবার চেষ্টা করিতেই সুন্দরী বাধা দিল। আহ, ছি, করো কি? ও যে ঘরে রয়েছে। মহেন্দ্র থমকিয়া দাঁড়াইল, তাহার পর বলিল, ঘোষেদের ছোট ছেলেটা নাকি? শ্লেষপূর্ণ মাত্রায় প্রকাশিত হয় নাই ভাবিয়া আবার বলিল, ও, সেই জমিদার পুত্র আবার আরাম করছেন বুঝি? পালকি দেখছি যে। কথাটা শেষ করিয়াই মহেন্দ্র রাসমণির কণ্ঠে হাত রাখিতে গিয়াছিল। রাসমণি পিছাইয়া গেল। তাহার পর ক্ষিপ্র গতিতে ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করিয়া দিল। মহেন্দ্র এতটা প্রত্যাশা করে নাই। কিছুক্ষণ নিস্তব্ধভাবে দরজার সামনে দাঁড়াইয়া রহিল। নানা চিন্তা মনে আসিতেছিল। তবে কি গুজবটা একেবারে সত্য? সত্য যদি হয়, তাহা হইলে রাসমণিরও শিক্ষার প্রয়োজন আছে। দন্তে দন্ত ঘর্ষণ করিয়া মহেন্দ্র কি একটা সিদ্ধান্তে আসিয়া উপস্থিত হইল। মনোভাবের প্রতিবিম্ব মুখের প্রত্যেকটি রেখায় প্রতিফলিত হইয়া উঠিল। পিশাচ যেন তাহার তাড়নার উপকরণে সন্ধান পাইয়াছে। মহেন্দ্র ফিরিল। তৃষ্ণায় তালু শুকাইয়া গিয়াছে, তথাপি এক বিন্দু জলের জন্য অপেক্ষা করিল না। কিন্তু জলের প্রয়োজন অস্বীকার করিবার উপায় নাই। ভাবিল, একবার হরিদাসীর ওখানে যাইলে কেমন হয়, কিন্তু যাওয়া উচিত হইবে না।
সেও তো কিছুদিন ধরিয়া মহেন্দ্রকে এড়াইয়া চলিবার চেষ্টা করিতেছে। ঘটনাগুলি মহেন্দ্রের নিকট গোলমেলে হইয়া উঠিতেছিল। অবশেষে পূর্ব সিদ্ধান্তের উপর নির্ভর করিয়া গন্তব্য পথের দিকে দ্রুত পা চালাইয়া দিল। সন্ধ্যার মধ্যে আবার থানায় হাজিরা দিতে হইবে। তৎপূর্বে কিছু অর্থ সংগ্রহ হওয়াও একান্ত দরকার। দ্বিতীয় পরিচ্ছেদ। রাসমণি। রাসমণি কবে এবং কোথায় জন্মাইয়াছিল কেহ জানে না। দীর্ঘকাল প্রবাসে বাস করার পর হঠাৎ একদিন রাসমণির পিতা গ্রামে ফিরিয়া আসিল। ভগ্ন কোঠাবাড়িটিকে রাজমিস্ত্রির দল বাস উপযোগী করিবার জন্য পরম উৎসাহে কাজে লাগিয়া গিয়াছে। সাময়িক বসবাসের জন্য রামগোয়ালা তাহার আটচালা ছাড়িয়া দিয়াছে। এত বছরের একত্রিত খাজনা নবীন শেখরা অর্থাৎ রাসমণির পিতা নাকি একদিনে সব টাকা দিয়া জমিদার ছোট কর্তার সহিত বোঝাপড়া করিয়া লইয়াছে। অল্পদিনের ভিতরেই পরিত্যক্ত কোঠাবাড়িটি চকচকে ঝকঝকে হইয়া উঠিল। ইতিমধ্যে নবীন প্রচার করিয়া দিয়াছে সঙ্গের মেয়েটি তাহার কন্যা। কন্যার মাতা বিদেশে মারা গিয়াছেন। কোঠাবাড়ির নতুন ছাদ দেখিয়া সকলেই বুঝিল নবীন বেশ পয়সা করিয়াছে, কারণ শুধু সে বাকি খাজনা চুকাইয়া দেয় নাই, এক লপ্তে 400 বিঘা আবাদি জমি ইজারা লইয়াছে। 8 জোড়া বলদ কিনিয়াছে। কামার বাড়িতে নতুন হালের ফরমাস দেওয়া হইয়াছে। বাস্তু ভিটার পিছন দিককার ছোট পুকুরটাও আরও বড় করিয়া কাটানো হইতেছে। বৎসর না পার হইতেই নবীন শেখরা গ্রামে একটি গণ্যমান্য ব্যক্তি হইয়া উঠিল। সামান্য ঘনিষ্ঠতার পরই গ্রামের প্রাচীন ব্যক্তিরা চিনিয়া ফেলিল রাসমণিকে। মুখটি তাহার হুবহু ক্ষান্তর মতো হইয়াছে, রং পাইয়াছে বাপের মতো, একেবারে পালিশ করা আবলুস কাঠ। ক্ষান্তই যে রাসমণির মা তাহাতে কাহারও সন্দেহ থাকিল না। ক্ষান্ত বাড়ুচেদের সেই সমত্ব বিধবা মেয়েটা, যাহার চরিত্রের জ্বালায় পাড়ার লোকেদের কোথাও মুখ দেখাইবার উপায় ছিল না। ওই ধিঙ্গি মেয়েটাই তো নবীন শেখরার সহিত পালাইয়াছিল। উহাদের দেখাশোনা বন্ধ করিবার জন্য চণ্ডীমণ্ডপে কত রকম আলোচনা ও আয়োজন হইয়াছিল, কিন্তু কেহই উহাদের সাক্ষাৎ ঠেকাইতে পারে নাই। তাহার পর কেলেঙ্কারি, আর যখন লুকাইবার কিছু থাকিল না, তখন বাড়ুচে মহাশয় চিৎকার করিয়া ক্ষান্তর নাম ধরিয়া বলিয়াছিলেন, তুই যদি বাড়ি থেকে বেরিয়ে না যাস তো আমার মাথা খাস। তুই যদি আর একদিন এখানে থাকিস আমি গলায় দড়ি দেব। যতই ঠাকিবার চেষ্টা করুক, ক্ষান্তর দৈহিক গঠনের যে পরিবর্তন হইয়াছে তাহা আর লুকানো যায় না। মায়ের প্রায় বৃদ্ধ বয়সে সন্তান সম্ভাবনা হইয়াছে। তিনি একই কারণে কন্যার জন্য মর্মাহত হইয়া পড়িয়াছেন। মোটা লাল পেড়ে শাড়ি পরিয়া থান পরিহিত পূর্ণ যুবতী কন্যাকে বলিলেন, তুই এই কি কাণ্ড করলি? আমার মুখ দেখাইবার কিছু রাখলি না? কন্যা কোনো প্রতিবাদ করে নাই, কেবল মাতা ও নিজের দেহের তুলনা করিয়াছিল। এই ঘটনার পরের দিন ক্ষান্ত ও নবীনকে গ্রামে খুঁজিয়া পাওয়া যায় নাই। নবীন গ্রামে ফিরিয়া আসিবার পূর্বেই বাড়ুচে মহাশয় গত হইয়াছেন। তাহার স্ত্রী ভিন্ন গ্রামে ভাতার একান্নবর্তী পরিবারে রাঁধুনির কাজও করেন। ভাতুষপুত্রদের দেখাশোনাও করিয়া থাকেন। সে অনেক দিন হইয়া গেল। ক্ষান্ত, নবীন ও বাড়ুচে মহাশয়ের কথা এখন বড় একটা কেউ বলে না। কেলেঙ্কারি পুরাতন হইলে তাহার ঝাঁঝ কাটিয়া যায়। ঝাঁঝ না থাকিলে কেচ্ছার আলোচনায় তেমন আরাম পাওয়া যায় না। সেই কারণে উহাদের কথা সকলে ভুলিয়াছে। রাসমণি সহ নবীন ফিরিয়া আসিতে 2-4 দিন কত কানাঘুষা করিয়াছিল, কিন্তু বাড়ি জমি ইত্যাদি দেখিয়া বুদ্ধিমানরা এ বিষয়ে আলোচনা বন্ধ করিয়া দিল। রাসমণি তখন কিশোরী, যৌবন সবে হানা দিতে আরম্ভ করিয়াছে, কিন্তু সে তাহা ঠিক বুঝিয়া ওঠে নাই। মাঝে মাঝে সব কিছুর ভিতরই কেমন একটা নতুনের সাড়া পাইতেছিল মাত্র।
কিন্তু নতুনকে সম্পূর্ণ অন্তর দিয়া গ্রহণ করিতে পারে নাই। পিতামাতার একমাত্র সন্তান গোড়া হইতেই একটু বেশি রকম আদর পাইয়াছিল, অর্থাৎ সে নিজের ইচ্ছা মতো চলিত। গাছে উঠিয়া পেয়ারা খাওয়া হইতে আরম্ভ করিয়া সমবয়স্ক ছেলেদের সহিত সে বালকের মতো ঘুরিয়া বেড়াইয়াছে। ইচ্ছামতো বাড়ির উঠার মধ্যে উচ্ছৃঙ্খলতা না থাকিলেও দুঃসাহসিকতা ছিল। নিজের উচ্ছ্বাস সে দমন করিতে পারিত না। এই বয়সে অপর মেয়েরা অপরাহ্নে নিয়মিতভাবে প্রসাধনের নিমিত্ত গুরুজন স্থানীয়দের নিকট দেহ সমর্পণ করিয়া থাকে। চুলের গোছা লইয়া যখন পিসিমা, খুড়িমা অথবা জননী পিছন হইতে প্রাণপণ শক্তিতে টান মারেন, তখন যন্ত্রণা উৎকট হইয়া উঠিলেও সহ্য করাটাই প্রসাধন সাফল্যের অপরিহার্য ধর্ম। কোনো মেয়েই এই সময়টিতে অবাধ্য হইতে সাহস পায় না। সৌন্দর্যের টিকা সুনিশ্চিত করিবার জন্য রাসমণি চুল বাঁধিয়া দিবার জন্য কেহ ছিল না। তাহার যেদিন ইচ্ছা হইত চুল বাঁধিত, যেদিন ইচ্ছা হইত না ধুলায় ভরা এলো চুলে ঘুরিয়া বেড়াইত। কোনো বকাটে ছেলে রাসমণির এরূপ অবস্থা দেখিয়া একদিন পাগলি বলিয়া হাসিয়াছিল। রাসমণি বাম হস্তে অর্ধভুক্ত কামড় দেওয়া পেয়ারাটা লইয়া দক্ষিণ হস্তটা ব্যবহার করিয়াছিল একটি ভালো রকমের চড় কষাইবার জন্য। চড় খাইয়া ছেলেটি ঘুরিয়া পড়িয়া গিয়াছিল। তাহার পর সে রাসমণি ত্রিসীমানায় আসে নাই। রাসমণি এইভাবে একটা উগ্র গন্ধযুক্ত বনফুলের মতো বাড়িয়া উঠিতেছিল। অল্প সময়ের ভিতর বনফুলের তীব্র গন্ধ অনেকের নাসারন্ধ্রে প্রবেশ করিল। ফুলটি কণ্টকপূর্ণ, কেহ নিকটে আসিতে সাহস পাইল না। কিন্তু গন্ধটা যে চড়া, তাহার রসিক মাত্রেই মনে মনে স্বীকার না করিয়া পারিল না। উপযুক্ত সময়ে নবপ্রস্ফুটিত বনফুলের বার্তা বায়ুতে বহন করিয়া আনিল নলিন স্বর্ণকারের নিকট। নলিন স্বর্ণকার জাত ব্যবসায়ী, সোনা রূপার গহনার দোকান আছে এবং পুরাতন গহনার ব্যবসায়ের সহিত তেজারতির কারবারও চলে। ঋণীর দল আসল দিতে আসিলে বলে, ব্যস্ত হচ্ছেন কেন মশাই, এ তো ঘরের কথা, অসুখ আছে বিসুখ আছে, আপনার টাকার প্রয়োজন কত, আমি কি আপনাদের পর? সামান্য যা সুদ হয়েছে সেইটুকু দিলেই চলবে। ঋণগ্রস্তরা সবই বুঝিত, তথাপি একসঙ্গে অতগুলি টাকা ঘর হইতে বাহির করিয়া দেওয়া সোজা কথা নয়। নলিনের উপদেশ মানিয়া লইত। সুদের ক্রমবৃদ্ধিতে নলিন হিষ্ট হইয়া উঠিত। নলিন লোকটা মোটের উপর মন্দ নয়। ব্যবসায়ী বুদ্ধি একটু বেশি রকম করা না হইলে সকলেই প্রাণ খুলিয়া বলিত, লোকটা চরিত্রের দিক দিয়া আদর্শ পুরুষ। কিন্তু গ্রামের গণ্যমান্য অনেকেই নলিন সরকারের নিকট ঋণগ্রস্ত, সুতরাং প্রাণ খুলিয়া প্রশংসা করিবার ক্ষমতা কাহারও নাই। নলিন সম্বন্ধে কিছু বলিতে হইলেই ধারের কথা আগে মনে আসে। অর্থ সম্বন্ধে যতই দুর্বলতা থাক, নলিন যে চরিত্রের দিক দিয়ে আদর্শ মানুষ, এ কথা সকলেই অকপটে স্বীকার করে। এত ভালো চরিত্র যে বাড়িতে একটি সমত্ব বয়সের ঝি পর্যন্ত রাখে না। এমন একটি মহাপারুষের নিকট হইতে যখন রাসমণির সহিত বিবাহের প্রস্তাব আসিয়া উপস্থিত হইল, তখন রাসমণির পিতা তাহা প্রত্যাখ্যান করিতে সাহস পাইল না। নলিন ইতিমধ্যে দুইবার পানি গ্রহণের অবশ্য কর্তব্য সারিয়া ফেলিয়াছে। রাসমণির সহিত বিবাহের প্রস্তাব তৃতীয়বারের পালা। নলিনের পূর্ব বিবাহের ইতিহাস আছে, তাহা উপাদেয় না হইলেও এই গল্পের সহিত জড়িত। প্রথম পক্ষের স্ত্রীকে নলিনের পিতা খুঁজিয়া বাহির করিয়াছিলেন। তখনকার দিনে যাহারা বিবাহ করিত, তাহাদের মতামতের কোনো প্রয়োজন হইত না, অভিভাবকরা বিবাহ দিয়া দিতেন। নলিনের বেলায় এই নিয়মের ব্যতিক্রম হয় নাই। বিবাহের কিছুদিন পরে গৃহস্থালির সমস্ত ভার নলিন ও বৌমার উপর চাপাইয়া নলিনের পিতা ইহলোক ত্যাগ করিলেন। লোকে বলিল, বউটা সুলক্ষণা নয়, ঘরে না আসিতেই শ্বশুরকে খাইল। ইহা প্রথম পক্ষের বধূ শুনিয়াছিল। অভিযোগ করিবার কিছু নাই, কারণ সে জানিত
সনাতনপন্থীর বিচারে বাড়ির প্রাচীন অকর্মণ্য ছাগলটি মরিলেও দোষ পড়িত বউয়ের উপর। বিবাহের পর 6 মাস কাটিয়া গিয়াছে। উভয়ে উভয়কে জানিবার সুযোগ ইতিমধ্যে যতটুকু পাইয়াছিল, তাহাই উভয়ের মধ্যে ব্যবধান সৃষ্টি করিবার পক্ষে যথেষ্ট হইয়াছিল। গৃহস্থের বউ হইলেও তাহারও একটা সহ্যের সীমা আছে। এই সীমা একদিন অতিক্রম করিল। প্রথম পক্ষ বলিয়া ফেলিল, এই সংসারে বাঁচার চেয়ে মরণ ভালো, আমি গেলেই সকলের হাড় জুড়বে। যাচিত ঘটনাটি ঘটিতে বেশি দিন সময় লাগিল না। নলিনের অনুপস্থিতিতে অভিযোগ লইয়া প্রথম পক্ষ গলায় দড়ি দিয়া প্রাণ ত্যাগ করিল। কতকটা যন্ত্রণা পাইয়া সে মৃত্যুকে বরণ করিয়াছিল, তাহা সাধারণের নিকট অজ্ঞাত থাকিয়া গেল। সকলে বলিল, অলক্ষণে বউ গেছে, বাঁচা গেছে, পুরুষ মানুষের বিয়ের ভাবনা। আদালতে যথাসময়ে মামলা উঠিল। দারোগা হইতে সকলেই বলিলেন, নলিনের মতো সচ্চরিত্রের মানুষ দেখা যায় না। নলিন নির্দোষ বলিয়া মুক্তি পাইল। হাকিম রায় দিলেন, আত্মহত্যায় মৃত্যু, কারণ অজ্ঞাত। এই ঘটনার পর মাত্র 3টি মাস নলিন ধৈর্যকে ঠেকা দিয়া রাখিয়াছিল। ঘটকদের ঘন ঘন গতায়ত চলছিল। অনুরোধ এড়াইতে না পারিয়া একদিন কন্যাদায়গ্রস্ত অপীড়িত একটি পিতাকে নলিন উদ্ধার করিয়া ফেলিল। বিবাহ এবার নিজের পছন্দ মতো হইয়াছিল। সবল সুস্থ বউ ঘরে আসিল। গৃহস্থালির কাজ ভালোই চলিতেছিল, কিন্তু স্বামী ও স্ত্রীর মধ্যে দাম্পত্য ঘনিষ্ঠ হইয়া উঠিতে পায় নাই। নলিন আলাদা ঘরে শুইত। এ অকারণ ব্যবধানের প্রশ্ন মেজ বউয়ের অন্তরকে কণ্টকের মতো বিঁধিতেছিল, কিন্তু কখনো সে অভিযোগ করে নাই। বুক ফাটিয়া গিয়াছে। কারণটি জানিবার জন্য জিজ্ঞাসা করিতে গিয়া লজ্জার কষাঘাতে বিধ্বস্ত হইয়া স্বামীর সামনে মুখ ফুটিয়া কিছু বলিতে পারে নাই। নিজেকেই প্রশ্ন করিয়াছে, কেন এমনটি ঘটিল? কেন তাহার নিজের স্বামীর নিকট যাইবার অধিকার নাই? যে মানুষ দিনের বেলা ভাষার আদরে উদ্ব্যস্ত করিয়া তোলে, সেই মানুষই রাতের অধিকতর সুযোগ পাইয়াও এই স্বাভাবিক দূরত্ব সৃষ্টি করে কেন? স্বামীর আচরণ স্ত্রীর নিকট রহস্যময় হইয়া উঠিতেছিল। ক্রমে তাহা অসহনীয় হইয়া উঠিল। মনের সহিত দেহের সম্বন্ধ অতি নিকট। ধীরে ধীরে মেজ বউ হিস্টিরিয়া রোগে আক্রান্ত হইয়া পড়িল। নলিনের ভাগ্য ঘটনাচক্রে সাংঘাতিকভাবে ঘুরিতেছিল। নলিন একদিন দোকান হইতে ফিরিয়া দেখিল, মেজ বউ আস্থা ঘুরে অজ্ঞান হইয়া পড়িয়া আছে। অনেকক্ষণ বোধহয় হাত পা ছড়িয়াছিল। খানিকটা জায়গা পরিষ্কার হইয়া গিয়াছে। মেজ বউ পাতকুয়ায় মাছ ধুইতে আসিয়াছিল। একটি বড় কই কাটা হাতের মুঠার ভিতর নিষ্পেষিত হইয়া গিয়াছে। কাঁটাটি তখনও হাতের নরম তালুতে বিদ্ধ অবস্থায় রহিয়াছে। ফোঁটা ফোঁটা রক্ত বাহির হইয়া শুকাইয়া গিয়াছে। নলিন পদপিসিকে ডাকিয়া আনিল। পুরুষ কাহাকেও তো ডাকা চলে না, অঙ্গ বস্ত্র খলিত হইয়া পড়িয়াছে। উভয়ে মাথায় বুকে জল দিতে আস্তে আস্তে জ্ঞান ফিরিয়া আসিল। পদপিসিকে সামনে দেখিয়া মেজ বউ মাথায় ঘোমটা টানিয়া দিল। সমস্ত দেহ ঠকঠক করিয়া কাঁপিতেছিল। পিসি জিজ্ঞাসা করিল, জল খাবে? মেজ বউ মাথা নাড়িয়া সম্মতি জ্ঞাপন করিল। নলিন জিজ্ঞাসা করিল, কি হয়েছিল বউ? মেজ বউ পিসির কানের নিকট মুখ লইয়া বলিল, আমি এখানে বড়দিকে দেখেছিলাম, আমায় হাতছানি দিয়ে ডাকছিলেন, সাদা কাপড় পরে ওইখানটায় দাঁড়িয়েছিলেন, ওই যে ওইখানটায়। এতটা বলিয়া আলো আঁধারিতে গোয়াল ঘরটার দিকে তর্জনী দ্বারা দেখাইয়া দিল। নলিন ও পিসি উভয়ে সেদিকে ভালো করিয়া নিরীক্ষণ করিল। কিছুই নাই, কেবল ঝুনু গোয়ালার ছেঁড়া কাপড়টা লম্বালম্বি ঝুলিতেছে। কাপড়টি একটি বাঁশের উপর হইতে যেভাবে নামিয়া আসিয়াছিল, তাহাতে অন্ধকারে হঠাৎ দেখিলে ঘোমটা দেওয়া নারী মূর্তির মতোই লাগে বটে। কাপড়টা তুলিয়া আনিয়া নলিন মেজ বউকে দেখাইল। কাপড় দেখিয়া মেজ বউ একটু হাসিল। পিসির কাঁধে ভর দিয়া ঘরে আসিয়া বসিল।
পিসি কিন্তু কাপড় দেখিয়া সন্তুষ্ট হয় নাই, কানের কাছে মুখ আনিয়া জিজ্ঞাসা করিল, ছেলে বিলে হবে নাকি রে? মেজ বউ মাথা নাড়িয়া জানাইল, না। পিসি বিশ্বাস করিল না, গালে ছোট্ট একটি টোনা মারিয়া বলিল, মা হবি, তাতে লজ্জা কিসের বউ? উত্তরে মেজ বউ প্রতিবাদ করিবার জন্য আরও জোরে মাথা নাড়িয়াছিল, কিন্তু কোনো ফল হয় নাই। পিসি নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করিয়াছে। ছি, এই অবস্থায় সন্ধ্যাবেলা আস্তা করে একলা যেতে আছে বাছা? তার উপর আবার সঙ্গে মাছ নিয়ে গেছিস, আর ওখানে একলা যাসনি। আড়ালে নলিনকে ডাকিয়া বলিল, বার দোষ লেগেছে, তার উপর অপঘাত কেন? দেখো যেন বড় বউ ভর না করে বসে। সন্তান সম্বন্ধে উপদেশ দিয়া পিসি চলিয়া গেল। নলিন রোয়াকটায় বসিয়াছিল। মেজ বউ তাহার নিকটে আসিয়া কম্পিত গলায় বলিল, আমাকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দাও। এখানে সমস্ত দিন একলা থাকি, বড্ড ভয় করে। বড়দিকে এর আগেও দু একবার দেখেছি, ঠিক তুমি যেরকম চেহারা বলেছিলে সেই রকম। তখন কিন্তু আমাকে ডাকেননি। আজ ওখানে মাছ ধুতে গিয়ে দেখলাম গোয়াল ঘরের দরজার সামনে তিনি এসে দাঁড়িয়েছেন আর আমাকে হাতছানি দিয়ে ডাকছেন। তারপর আমার মনে হলো তিনি বলছেন, দে না, গলায় দড়ি দে, আমার কাছে চলে আয়, তোর সব দুঃখ ঘুচে যাবে। আরও হয়তো কিছু বলিতেন, কিছু বলিতে পারিল না। নিতান্ত অসহায়ের মতো নলিনের স্কন্ধে হাত রাখিয়া বলিল, আমাকে বাবার ওখানে পাঠিয়ে দেবে? নলিন একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আচ্ছা। এই ঘটনার কয়েকদিন পরে দুপুরবেলায় দাওয়ায় মেজ বউ আপন মনে বসিয়াছিল। হঠাৎ তাহার গলায় দড়ি টিপার কাতর আহ্বান মনে পড়িল। পরক্ষণে অনুভব করিল বড় বউ অদৃশ্যভাবে পাশে আসিয়া দাঁড়াইয়াছেন এবং ফিসফিস করিয়া বলিতেছেন, আর কতকাল ভুগবি? সমস্ত বয়স নিয়ে আর কতকাল ভুগবি? গলায় দড়ি দে, তোর সব দুঃখ কেটে যাবে। আয় আয়, আমার কাছে চলে আয়। মেজ বউ উঠিল, দৃষ্টি তাহার সম্মোহিতের মতো। যে ঘরে বড় বউ আত্মহত্যা করিয়াছিল তাহার ঠিক মধ্যস্থলে আসিয়া দাঁড়াইল। শূন্য দৃষ্টিতে প্রত্যেকটি দেওয়াল দেখিল, আর দেখিল যেখান হইতে বড় বউ ঝুলিয়াছিল সেইখানটা। অনুমানে মেজ বউ অতীতের সব ঘটনায় প্রত্যক্ষ করিতেছিল। হয়তো সেই দড়ি এখনও তাহার খানিকটা অংশ বাঁশের সহিত আটকাইয়া আছে। কে বলিবে উহা দড়ি নয়, উহা ঝুল, আবর্জনা পরিষ্কারের অভাবে নিজের অস্তিত্ব গড়িয়া তুলিয়াছে। মেজ বউ দুই বাহু ঊর্ধ্বে তুলিয়া কি কামনা করিল, তারপর জ্ঞান হারাইয়া মাটিতে পড়িয়া গেল। পরের দিন নলিন নিজে অনাহুতভাবে মেজ বউকে লইয়া শ্বশুরবাড়ি উপস্থিত হইল। একটি গ্রামের পরে নলিনের শ্বশুরালয়। নলিন না বলিলেও মেজ বউয়ের পিতামাতা সব খবরই রাখিতেন। অসুস্থতার কারণ যখন অহেতুক জানিতে পারিলেন, তখন উভয়েই কন্যার জন্য চিন্তিত হইয়া পড়িলেন। সমস্ত মেয়ে, কিছু যদি ঘটিয়া যায়। কিছুদিন সহজভাবে কাটিয়া যাওয়ায় পিতামাতা উভয়ে নিশ্চিন্ত হইয়া আসিতেছিলেন। রোগটা তাহা হইলে হয়তো সারিয়া যাইবে। অনেকদিন পর বাপের বাড়িতে আসিতে পাইয়া মেজ বউ বেশ সুস্থ বোধ করিতেছিল। এই কারণে তাহাকে আগলানোর সাবধানতাও শ্লথ হইয়া আসিতেছিল। ভবিতব্যের উপর কাহারও হাত নাই। মাতা সেদিন কিছু আগে ঘাটে বাসন লইয়া গিয়াছিলেন, পিতাও তখন কর্মস্থলে। এমনই সময় দেখা গেল মেজ বউয়ের বাপের বাড়িতে আগুন লাগিয়া গিয়াছে। হেসেল ঘরের ছাউনি দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিয়াছে। ক্ষণিকের ভিতর অগ্নি দিকবিদিক জ্ঞান শূন্য হইয়া ছুটিয়াছে গৃহস্থের আশ্রয়কে গ্রাস করিতে। গৃহদায়ের বার্তা অগ্নি নিজে বহন করিয়া চলিল দ্রুত হইতে দ্রুততর বেগে। পাড়ার লোক ছুটিয়া আসিল বালতি ঘটি যে যাহা সামনে পাইল তাহাই লইয়া। মেজ বউয়ের মাতা পুকুর ঘাট হইতে চিৎকার করিয়া বলিতেছেন, আমার কি হলো গো, মেয়েটা যে ঘরের ভেতর রয়েছে। চিৎকার শুনিয়া দুই একটি সাহসী ছেলে হেসেল ঘরে ঢুকিয়া পড়িল। মেজ বউ একেবারে উনানের উপর উপুড় হইয়া পড়িয়া আছে।
সব কাপড়ে তখনও আগুন লাগে নাই, কিন্তু পেটটা একেবারে ঝলসিয়া গিয়াছে। যখন মেজ বউকে ঘর হইতে বাহির করিয়া আনা হইল, তখন তাহার দেহ প্রাণহীন অসাড়। সকলের চেষ্টায় আগুন নিবিয়া গেল। খবরটি যথাসময়ে নলিনের নিকট আসিয়া পৌঁছাইল। নলিন কাঁদিল না, তপ্ত হইয়া সংবাদটি গ্রহণ করিল। লোক সংগ্রহ করিয়া গরুর গাড়িতে গমন করিল। চিতার সর্বগ্রাসী অগ্নি মেজ বউয়ের বাকি অংশটুকুও উপযুক্ত সময় পুড়াইয়া দিল। শ্মশানযাত্রীর দল ফিরিয়া আসিয়া নলিনকে পরামর্শ দিল, ঘরটা ভাঙিয়া ফেল, তাহার পর ত্রিরাত্রি ওখানে আগুন জ্বালিয়া রাখিলে দোষ কাটিয়া যাইবে। একটা লোহার পেরেক দরকার, সেইটাই ডাইনির কুনজর হইতে রক্ষা করিবে। নলিন এবার নিজেই একটু ভয় পাইয়া গিয়াছিল। কি জানি, গত দুইজনে যদি তাহাকে তাহাদের পথ অনুসরণ করিতে বলে। শ্মশানযাত্রীদের মধ্যে একজনকে তাহার সহিত বাকি রাত্রিটা থাকিতে বলিল। একজনের পরিবর্তে সকলেই থাকিয়া গেল, কারণ পান এবং অনুপান উভয়েরই বন্দোবস্ত প্রচুর পরিমাণে ছিল। সমস্ত রাত্রিটা নলিন বাদে সকলে মিলিয়া হুল্লোড় করিয়া মেজ বউয়ের জন্য শোক প্রকাশ করিল। 2 বৎসর হইতে চলিল মেজ বউ মরিয়াছে। রাসমণির বাড়ন্ত গঠনের কথা হাওয়ায় উড়িতেছে। যথাসময়ে তাহা নলিনের নিকট আসিয়া পৌঁছিল। ভোজনপ্রিয় হিতৈষীর দল উৎসাহিত হইয়া নলিনকে প্রায় উত্তেজিত করিয়া তুলিল। আরে বাপু, কালো হলো তো কি হলো? অমন আলগাশ্রী মেয়ে দেখেছ কোথাও? চেহারাটাই লক্ষ্মীমন্ত। হিতোপদেশের বোঝা ক্রমশ বাড়িয়ায় চলিতেছিল। অবশেষে নলিন ঠিক করিয়া ফেলিল, রাসমণিকে সে বিবাহ করিবে। নলিনের মতো একটি আদর্শ পুরুষ পরোপকারার্থে বিবাহে সম্মতি দিয়াছেন জানিতে পারিয়া রাসমণির পিতা শুভ কার্যে কাল বিলম্ব করিলেন না। বিবাহে স্ত্রী আচার হইতে আরম্ভ করিয়া যতগুলি অবশ্য পালনীয় অনুষ্ঠান ছিল, সবেতেই জামাই এবং শ্বশুর প্রাণ ভরিয়া খরচ করিল। বরপক্ষ উদর পূর্ণ করিয়া ভবিষ্যৎবাণী করিয়া গেল, বারবার 3 বার, এবার টিকে যাবে। রাসমণি ফুলশয্যায় সমবয়স্কদের সহিত প্রাণ খুলিয়া হাসিয়াছিল, খেলিয়াছিল, ফুল ছুড়িয়া নিজের বরকেই মারিয়াছিল। ইহা লইয়া বরপক্ষের 2-1 জন প্রাচীনা নিজেদের মধ্যে অপ্রিয় মন্তব্য প্রকাশ করিতে ছাড়েন নাই। রাসমণির কানে খবরটি আসিয়া পৌঁছাইয়াছিল, কিন্তু ভব্যতার সব আইন তাহার জানা ছিল না। ভাবিল উহা হয়তো একরকমের রসিকতা। কয়েকটি বলিষ্ঠা মেয়ে রাসমণিকে শূন্যে উত্তোলিত করিয়া নলিনের কোড়ে বসাইয়া দিল। রাসমণি কিছুমাত্র বাধা দিল না। রাসমণিকে তাহার সমবয়স্করা চিনিত। কানে কানে কি বলিল। রাসমণি হো হো করিয়া হাসিয়া উঠিল। তাহার পর বলিল, কি আমি পারি না? এই দেখো। এই দেখো বলিয়া যাহা সে করিল, তাহা পাশ্চাত্য সমাজে অধুনা চলন হইলেও দেশী কোনো নববধূ স্বামীর সহিত প্রথম সাক্ষাতে সকলের সামনে তাহা করিতে পারিত না। রাসমণি বরের গাল টিপিয়া একটি গোটা চুম্বন করিয়া ফেলিল। চুম্বনের পরে একজন সখীকে ডাকিয়া কানে কানে বলিল, ভাই, ওর মুখে বিচ্ছিরি গন্ধ। নলিন বহুদিন হইতে পায়রিয়াতে ভুগিতেছিল। দাঁতের বেদনা অনুভব করিলেও গন্ধের খবর সে নিজেই জানিত না। কিশোরীর অর্থহীন চুম্বন পৌর নলিনকে প্রেম মার্দরায় নিমজ্জিত করিয়া দিল। নলিনও হাসিয়া গড়াইয়া পড়িল। সার্কাসের ক্লাউন যেন নতুন খেলা আমদানি করিয়াছে। সকলেই বুড়া বরের কাণ্ড দেখিয়া হাসিয়া লুটাপুটি। সকলের হাসির সহিত নলিনও যোগ দিল, যেন তারের যন্ত্রগুলি এক সুরে বাঁধা হইয়া গিয়াছে, একের ঝঙ্কারে অপরে বাজিতেছে।